যদি হেরে যান রাজনীতি করবেন নাকি রাজনীতি ছেড়ে দেবেন? 2 নম্বর, জেতার ব্যাপারে কতটা কনফিডেন্ট? 3টে প্রশ্ন একসঙ্গে। প্রথম কথা হচ্ছে ভয় আমি পাই না, কারণ আমি আবারও বলছি আমি সেই সমস্ত মনীষীদের জীবনী পড়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি অবশ্যই ধর্মনিরপেক্ষতার প্রচার করি, প্রচার করে যাব, কিন্তু আমি একজন ধার্মিক পরিবারের সন্তান। আমি নিজে ধর্ম পালন করি। আমার ধর্ম কাউকে চাপিয়ে দেওয়ার কথা বলেনি কোনো দিনের জন্য, যে তোমাকে এটা করতেই হবে এই শিক্ষা দেয়নি। আমি যেমন উত্তরাধিকারী সূত্রে আমি ধর্মটা পেয়েছি, পিতা মুসলিম আমি মুসলিম, কিন্তু আমি আবার ধর্মগ্রন্থ পড়েছি, কোনো জায়গায় ওই জোর জবরদস্তির কথা নেই। সুতরাং ভয়ের কোনো প্রশ্ন আসছে না। আমাকে সংবিধান আমাকে পলিটিক্স করার রাইট দিয়েছে, ধর্ম আমাকে আটকায়নি, প্রশ্ন এখানে আসছে না, ভয় নেই। দ্বিতীয় কথা আপনি কি বললেন একটা প্রশ্ন, যে যদি হেরে যান তাহলে রাজনীতি করব কি করব না, দারুণ প্রশ্ন করেছেন। আমার সামনেই বসে আছে জ্বলন্ত উদাহরণ। 2019 সালে চক্রান্ত করে পার্লামেন্টে যেতে দেয়নি। ইনার পরিবর্তে যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে, কিছু ভোট চুরিও করেছে, সে গিয়ে সিএ এর বিরুদ্ধে অবস্থান নেয়নি, উল্টে মোদীকে সহযোগিতা করে পালিয়ে এসেছে। খোঁজ নিলে দেখা যাবে। তাই ইনি কি রাজনীতি থেকে ছেড়ে পালিয়েছে? উনি রাজনীতি ছেড়ে দিয়েছেন এখন। কে বলেছে? মানে যিনি জিতেছিলেন মিমি চক্রবর্তী। হ্যাঁ, যিনি জিতেছিলেন তিনি রাজনীতি থেকে আউট, কিন্তু আমাদের স্যার দাপিয়ে বেড়াচ্ছে এক সারি আইনের চাবুক মেরে মেরে না ঘুম হারাম করে দিচ্ছে। গদির নাড়িয়ে দিয়েছে, বলেছিল মারবো কম দৌড় কাটাবো বেশি, দৌড়চ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সুপ্রিম কোর্ট। তো কথা হচ্ছে তারই তো সেনাধন্য হয়ে আমরা আছি। আর একটা কথা, সমাজ বদলাতে রাজনীতির ময়দানে এসেছি। ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। আমরা মানুষকে সজাগ করব, মানুষকে জাগ্রত করব, মানুষকে জানাবো আপনার এটা অধিকার। আপনার অধিকার 2 লিটারের একটা কোল্ড ড্রিঙ্কস পানির বোতল, আপনাকে দিচ্ছে 500 গ্রাম ওয়াটার দিয়ে কি বলছে বিশাল কিছু করেছে না। ওই মানুষটাকে বোঝাবো আপনার এখনো 1.5 লিটার বাকি আছে। আমরা যখন এই মানুষটাকে বুঝিয়ে দিতে পারবো আমার যে আপনার 1.5 লিটার, আপনাকে 500 একটা বোতল ধরিয়ে 1.5 লিটার আপনার কাছে চুরি হচ্ছে, যখন এই মানুষ বুঝতে পেরে যাবে যে আমার অধিকারীরা চুরি করছে, দিচ্ছে না, ডাঙ্কা বাজাচ্ছে বেশি কিন্তু চুরি হয়ে যাচ্ছে, সেদিন আমরা সাকসেস। আমাদের ক্ষমতায় আসতে হবে, চিফ মিনিস্টারের সিটে বসতে হবে, ডেপুটি চিফ মিনিস্টারের সিটে বসতে হবে, স্বরাষ্ট্র দপ্তর সামলাতে হবে, এই দপ্তর সামলাতে হবে। এটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ওই ব্যক্তিটাকে জাগ্রত করব যে সুন্দরবনের যিনি একজন মৎস্যজীবী, যে আপনার যে 2টি মাস সমুদ্রে মাছ ধরতে বারণ থাকে, কারণ ওই সময় উত্তাল হয়, জোয়ার ভাটা উত্তাল হয়। সেই সময় পশ্চিমবাংলা বিধানসভায় 2024-25 অর্থবর্ষে একটা প্রজেক্ট এনেছিল সমুদ্র সাথী নামে, 200 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। আমি সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছি একদিন, এই 2025 মানে 25-26 অর্থবর্ষে, একটা অর্থবর্ষ চলে গেল গত অর্থবর্ষে, যে তাহলে ওই 200 কোটি টাকা থেকে কটা আপনার যারা সমুদ্রে মাছ ধরে মৎস্যজীবী উপকৃত হয়েছে? নীল, একজন উপকৃত হয়নি। তাহলে আমার মৎস্যজীবীকে বলতে হবে তুমি 2 মাস মাছ ধরতে পারছো না, তার জন্য তোমাকে 200 কোটি টাকা তোমার জন্য বরাদ্দ হয়েছিল, 2 মাস 5,000 10,000 টাকা তোমার পাওয়ার কথা তুমি পাওনি। তাহলে ও বুঝে নেবে তাহলে টাকাটাকে চুরি করেছে। টাকাটা তাহলে কোথায় গেল? হয় 200 কোটি টাকা রিফান্ড হবে, আর নাহলে লুট হয়েছে। তাহলে ওই মানুষটা যখনই জানতে পারবে ওনার ভাতার 10,000 টাকা চুরি হচ্ছে, তাহলে ওইটাই আমি সজাগ। এটাই আমরা সজাগ। কি করবো? একজন কৃষককে, যে মেঘালয়ে একটা কৃষক মাস গেলে 30,000 ইনকাম করে, আপনি কেন 8,000-এর নিচে ইনকাম করছেন? জম্মু অ্যান্ড কাশ্মীর, যাকে নিয়ে সবসময় চর্চা হয়, ওখানকার একটা কৃষক মাস গেলে 12,000 টাকার উপরে ইনকাম করে, আপনি কেন এখানে 8,000? হরিয়ানা, যে কৃষক আন্দোলনের সময় অনেকজন করছিল না, যে কৃষকরা কেন BMW অডি নিয়ে আসছে, আরে ওখানকার কৃষকদের ইনকাম দেখুন, এখানকার টিচারদের নাই 22-24-25 হাজার টাকা গড় ইনকাম হচ্ছে, 22,000 টাকা হরিয়ানার একটা কৃষকের। তাহলে একটা গড়াই মানে তো আরো বাড়ছে। তো ওরা মার্সিডিজ নিয়ে ঘুরবে না তো আমাদের কৃষকরা ঘুরবে? আমাদের কৃষকরা সাইকেল নিয়ে ঘোরার সামর্থ্য নেই কেন? মাস গেলে বিলো 8,000 ইনকাম। তো ওকে আমরা অ্যাওয়ার করবো যে আপনার মাথায় যেগুলো পাওয়ার দরকার, সাবসিডিতে আপনি এইগুলো পাওয়ার দরকার ছিল, আপনি বিনামূল্যে এইগুলো পাওয়ার ছিলেন, কিন্তু আপনারটা যে জীবনে মাঠের দিকে যায়নি, যার 1 শতক কৃষি জমি নাই, সে লুট করে নিচ্ছে। আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, ব্লক লেভেলে যে অফিসার আছে, সেই অফিসারের সাথে যোগাযোগ করুন, আপনার অধিকারটা আপনি বুঝে নিন। তাহলে সে নিশ্চিতভাবে বলবে, যখন আমার বিকাশ স্যার বলবেন বা আমার নেতৃত্বরা যখন আর বলছেন এভাবে বলবেন, তার খানে যখনই পৌঁছে যাবে আপনাদের মাধ্যমে, সে বলবে তাহলে চুরি হচ্ছে আমার জিনিসটা। কে চুরি করছে?
অমুক চুরি করছে। যদি এরা ক্ষমতায় না থেকে যদি আমাদেরকে এই জিনিসটা বলে, নিশ্চিতভাবে ক্ষমতায় যদি এদেরকে আমরা আনি, ওরাই চাইবে। স্যার যেটা বললেন, মাধ্যম আমরা ভালো খারাপ তার সামনে দাঁড় করিয়ে দেবো, এটা আমাদের কাজ আপনাদের মাধ্যমে, যে ভাই এটা ভালো এটা খারাপ, এখন এটা চলছে, যদি আমাদেরকে সুযোগ দেন এটা আমরা আনবো। চুজ করবে, যদি মনে হয় যে আমাদের এটাকে চুজ করা দরকার, বিকাশ স্যারকে চুজ করা দরকার, চুজ করবে, অন্যথায়। তবে চুজ করেনি বলে তাদের হয়ে কথা বলবো না এটা নয়। আমাদের মেয়র থেকে সরিয়ে দিয়েছেন, কিন্তু কলকাতায় এই দুর্যোগের জন্য আমরা ঘরে বসে নেই। সেদিন রাত্রে ফোন করেছি বিকাশ স্যারকে, স্যার আমি একটা জনস্বার্থ মামলা করব, করো তুমি, আছি। বিকাশ স্যারের জুনিয়র আছে সামিন্দা, মামলা ঠুকে দিয়েছে। তো আমাদেরকে সরিয়ে দিয়েছে বলে কি আমরা ওই 10 জন 12 জন মারা গেল তার জন্য কি বলবো যে ঠিক হয়েছে নাকি? না, ওটা বলতে পারবো না। আমাদের ক্ষমতা থাকলে আমরা ওইটা আটকাতাম না। আমার প্রশ্ন যে আপনি যে বিধানসভায় যে প্রশ্নগুলো করেন, বিধানসভার কালচারটাও তো বদলে গেছে। আগে বিধানসভায় প্রশ্ন উত্তর হতো, আমি বহু হিস্ট্রি পড়েছি, নিরাপদ সর্দার প্রশ্ন করেছেন, পাল্টা একটা উত্তর দিয়েছে, অন্যরকম একটা উত্তর দিয়েছেন। বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীকে কিভাবে দেখেন, যেটা আমরা দেখতে পাই না, এবং আপনি আপনার প্রশ্নের উত্তর কি স্যাটিসফাই করেছে যখন উত্তরগুলো পেয়েছেন? দেখুন, মুখ্যমন্ত্রীর দপ্তরের অনেক কোশ্চেনে এখন উত্তর আসেনি। যেখানে স্বরাষ্ট্র দপ্তরে আমার প্রচুর কোশ্চেন করা আছে, মাইনরিটি অ্যাফেয়ার্স আর মাদ্রাসা এডুকেশন দপ্তরে প্রচুর কোশ্চেন করা আছে, আপনার ভূমি সংস্কার দপ্তরে প্রচুর কোশ্চেন করা আছে, হেলথের উপর অনেক কোশ্চেন করা আছে। মুখ্যমন্ত্রী নিজের দপ্তর, উনি বেশি আসেন না, এই প্রশ্নগুলো আমি এখনো উত্তর পাইনি। ঠিক আছে, এবার বাকি যেগুলো আছে, দেখুন আপনাকে কোশ্চেন দু টাইপের হয়। একটা হচ্ছে আমি লিখে জমা দিই 3টে, একটা কোশ্চেনে 3টে ডিপার্টমেন্ট ওয়াইজ দেওয়ার পরে 2টো সাপ্লিমেন্টারি করার সুযোগ পাবো আমি। তো ওই 2টো সাপ্লিমেন্টারি কোশ্চেনে আমি ঠিকঠাক সবসময় উত্তর পাই না। সাপ্লিমেন্টারি মানে যেগুলো লিখা জমা দিচ্ছি ও ডিপার্টমেন্ট উত্তর রেডি করে দেয়, ওনারা এসে বলে দেয়। তারপরে যখন আমি কোশ্চেন করব, যে আগের দিন আমি একটা কোশ্চেন করেছিলাম প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীকে ডিম নিয়ে, ডিমের ইস্যু, যে আমাদের ডিম উৎপাদনে আমাদের রাজ্য কোথায় আছে না আছে সারা দেশের মধ্যে, উত্তর সব দিয়েছেন। আমি একটা সাপ্লিমেন্টারি করেছিলাম, যে আমি দেখেছিলাম যে সাউথ ইন্ডিয়ার কোনো একটা ব্যবসায়ী শিল্পপতি যে জলপাইগুড়িতে প্রায় 70 থেকে 80 কোটি টাকা ইনভেস্ট করে একটা ডিম উৎপাদন কেন্দ্র করতে চেয়েছিল, যেখানে পার ডে প্রায় 5 লক্ষ ডিম উৎপাদন হবে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওখান থেকে এখন কত লক্ষ ডিম উৎপাদন হচ্ছে, উত্তর আসেনি। আপনি হোমওয়ার্ক গুলো কিভাবে করেন? মানে ডিম, মাছ, স্পোর্টস বিভিন্ন জায়গায় লোক ফিট করে রেখেছেন, কিভাবে করি? যেমন আমি বলি, আপনি স্পোর্টস ফিল্ড থেকে উঠে এসেছেন, আমি ভালো করে জানি। আমার স্পোর্টস এর কোনো সমস্যা হলে আপনাকে জিজ্ঞাসা করি মাঝে মধ্যে ফোন করে, বলুন তো দাদা এখন ইন্ডিয়ান টিমে কতজন বাঙালি খেলছে? আমাকে আপনি বললেন যে এখন 2 জন খেলছে, কি নাম? এই নাম, ঠিক আছে। তো এই ধরনের আমার দরকার, যখন কলকাতা কর্পোরেশনের মিউনিসিপ্যাল কর্পোরেশনের আপনার টাইমে বিকাশ স্যারকে ধরুন একদিন জানতে চাইলাম যে স্যার আপনার টাইমে পুকুরের সংখ্যা কত ছিল, জলাশয়ের সংখ্যা, স্যার তো মুখস্থ বলে দিল। তো এই ধরনের দেখুন, এডুকেশন হ্যাজ নো এন্ড। আমি একদম অন্য ঘটনা থেকে এসেছি। হ্যাঁ, আমার কিছু শিক্ষা আছে, ডিগ্রি আছে আমার কাছে, সেটা একটা পার্ট আমি যে সাবজেক্টের উপরে, কিন্তু সাথে সাথে আমি একজন খেলাধুলা করেছি, সেই আমার একটা পরিচিত আছে। আর যেখানে যত জনের সাথে আমার পরিচিত হয়, আমি তাদের কাছ থেকে সবসময় আমি জ্ঞান নেওয়ার চেষ্টা করি। যারা বুঝতে পারে যে এর মধ্যে পোটেনশিয়াল আছে, ওই ভুংবাং কেয়ার কি গল্প আমি শুনি না, যার মধ্যে আছে প্রফেসর এগ্রিকালচার নিয়ে একজন স্যার যোগাযোগ হলো, তিনি এগ্রিকালচার নিয়ে করেছেন, পিএইচডি করেছেন, মানে রিলেটেড। তো আমি তার নাম্বার সেভ করে রেখে যখন যাই তার সাথে কথা বলি। আর তৃতীয়ত হচ্ছে আমার একটা ছোট্ট টিম আছে, খুব বড় টিম না, তাদের সাথে সলা পরামর্শ করি যে এটা আমি এটা বলতে চাই।